শেষ পর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতা। ময়মনসিংহ, নোয়াখালী ও ফেনীতে নিহত ৩, ব্যালট বাক্স ছিনতাই। সারা দেশে আহত অর্ধশতাধিক। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা বিএনপির। নির্বাচনী সহিংসতার জন্য সামাজিক অস্থিরতা দায়ী বলছেন আওয়ামী লীগ নেতারা। সিসি ক্যামেরা স্থাপন করেও বগুড়ায় রোধ করা যাচ্ছে না অপরাধ। ফুটেজ থাকা সত্ত্বেও সাধারণ ডায়েরি নিয়েই দায় সারছে পুলিশ, অভিযোগ ভুক্তভোগীদের। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার। প্রতিরোধে গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতের তাগিদ, সচেতনতা বাড়ানোর পরামর্শ। এবং ভারতীয় হাইকমিশনের আয়োজনে 12 দিনব্যাপী ঈদ ভিসা মেলা শুরু। ঢাকা ছাড়াও বিনা টোকেনে ভিসা পাবেন খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাংলাদেশি নাগরিকরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক। ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনীর সোনাগাজীর চরচান্দিয়ায় সহিংসতায় 1 জন নিহত হয়েছেন। পুলিশ সহ গুলিবিদ্ধ হয়েছেন 11 জন। এছাড়া ময়মনসিংহ, গফরগাঁও ও নোয়াখালীতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় কেন্দ্র দখলের জের ধরে সংঘর্ষে কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। সাতকানিয়ায় আওয়ামী লীগের প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সারা দেশে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আরও অর্ধশতাধিক আহত হয়েছেন। আমাদের ব্যুরোর প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারাসত ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আগুন দেওয়া হয় 3টি বাড়িতে। এদিকে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রমজান আলীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হন রমজান আলী। হামলায় আহত হন আরও 2 জন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত 20 জন আহত হন। পরে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনীর সোনাগাজীর চর ভৈবব হাজী তোফায়েল আহমেদ কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর 2 ঘণ্টা পরই হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় গুলিতে ঘটনাস্থলেই 1 জনের মৃত্যু হয়। এক পর্যায়ে কেন্দ্রের ভিতরে ঢুকে ভাঙচুর করে 3টি ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যায় তারা। এরপর এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে বিএনপি দলীয় এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। এ সময় দুপক্ষের সংঘর্ষে বেশ কটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে 10 জন আহত হন। নোয়াখালী সদরের নেওয়াজপুর ইউনিয়নে বেলানগর মাদ্রাসা কেন্দ্র দখলকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নৌকা মার্কার এজেন্ট ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এদিকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেরপাড়া কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরের মেহের উত্তর ইউনিয়নে দেবীপুর ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে 3 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে নরসিংদীতে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে ভোট জালিয়াতিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া ভোট কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর, বগুড়া, যশোর, নাটোর সহ বেশ কয়েকটি স্থানে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত দেশের 698টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। গণনার খবর জানাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে আছেন রিপোর্টার তাফসির বাবু। এদিকে নির্বাচনী সহিংসতায় ময়মনসিংহের গফরগাঁওয়ে 1 জন মারা গেছেন। এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন হারুনুর রশিদ। আমরা তাদের যুদ্ধের কাছেই যাব। প্রথমেই যাচ্ছি তাফসিরের কাছে। তাফসির। হ্যাঁ জাফর, ভোট গ্রহণ তো শেষ হয়েছে 2 ঘন্টা আগে, আর এখন কিন্তু বলা যায় যে সাধারণ মানুষ তাদের নিজ নিজ বাসা থেকে কিন্তু অনেকটা পিলপিল করে বের হয়ে আসছেন ভোট কেন্দ্রগুলোর সামনে। তারা জটলা করছেন, কারণ ভোট যেহেতু 2 ঘন্টা আগে শেষ হয়েছে, এখন ভোটের গণনা চলছে। এই ফলাফল জানার জন্য আসলে তাদের শত শত অপেক্ষা, যত অপেক্ষা। এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনেই কিন্তু আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই ভোট কেন্দ্রগুলোর বাইরে সতর্ক অবস্থানে রয়েছেন। আর আমি এখন
রয়েছি মদনপুরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে। এখানে কিছুক্ষণ আগেই ভোট গণনার পর্বটি শেষ হয়েছে এবং এখন আসলে সেই ব্যালট পেপারগুলো এখানে সিল মেরে ব্যালট পেপারগুলো এখানে আসলে সিলগালা করে দেয়া হচ্ছে এবং এরপর এগুলো নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে যে ফলাফলটি আমরা এখনো পর্যন্ত চেয়ারম্যান পদে পেয়েছি, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি, সেটি হচ্ছে যে নৌকা মার্কায় যিনি দাঁড়িয়েছিলেন তিনি 218টি ভোট পেয়েছেন এবং ধানের শীষে ভোট পড়েছে 422টি এবং আনারস মার্কায় আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী আনারস মার্কায় নিয়ে নির্বাচন করছিলেন, তিনি পেয়েছেন 480টি। অর্থাৎ এই ভোট কেন্দ্র দুটিতে এখনো পর্যন্ত ধানের শীষ এবং আনারস মার্কায় জোর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তো যেটা বলছিলাম যে আজকে সারাদিনই তো আমরা আসলে এই বন্দর উপজেলার 5টি ইউনিয়নের বিভিন্ন উপজেলায় ঘুরেছি এবং দেখেছি যে আজকে সকাল থেকেই কিন্তু সাধারণ ভোটাররা একরকম ভোট কেন্দ্রগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন, তারা ভোট দিয়েছেন এবং দুপুর 12টার সময় যখন আসলে সূর্যের তেজ অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে এবং গরমও বেড়ে যায়, এরপর থেকে আমরা দেখেছি যে ভোটারের উপস্থিতি একটু কমে গেছে। তো বলা যায় যে মূলত ভোটের যে মূল কাস্টিং যেটিকে বলা হয় সেটি মূলত ভোট শুরুর পর প্রথম 3-4 ঘন্টার মধ্যেই পড়ে গিয়েছে এবং পরে আসলে ভোটারের উপস্থিতি খুব বেশি ছিল না। আর এমনি যদি বলি যে ভোটের হারটা যদি বলি যে কয়টি ইউনিয়নে আমি এখনো পর্যন্ত খোঁজখবর নিয়েছি, প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত 80 থেকে 85 ভাগ ভোট পড়েছে, এমনটি প্রিজাইডিং অফিসাররা আমাদেরকে জানিয়েছেন। তো এখন আসলে ভোট ফলাফল প্রদানের পালা। এই ফলাফলের জন্যই আসলে প্রার্থী সমর্থক সকলে অপেক্ষা করছেন এবং ফলাফল ঘোষণা হলে তারা আনন্দ উল্লাস করছেন। তো আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ, তার কাছে সেখানকার ভোটের ফলাফল জানার জন্য বা সর্বশেষ অবস্থা জানার জন্য। ধন্যবাদ তাফসির। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শালটিয়া ইউনিয়ন পরিষদে আজকে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা জানতে পেরেছি যে 3 জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 30 জনের মতো আহত হয়েছেন এবং এখন যিনি মারা গিয়েছেন তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে তাকে একবার সুরতহাল রিপোর্ট তৈরির পর ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল, কিন্তু আবার লাশটি ফেরত আনা হয়েছে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা পুলিশ সদস্যদের কাছে কথা বলে জানতে পেরেছি যে ইউনিয়নের যে শালটিয়া ইউনিয়নের পুকুরিয়া কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনায় শাহজাহান নামে এক ইউপি সদস্য প্রার্থীর বড় ভাই মারা গিয়েছেন। তার সেই শাহজাহানের লাশ দেখার জন্য এবং বিষয়টি জানার জন্য এই কেন্দ্রের যিনি দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি এখানে আসবেন এবং সেই লাশ দেখে তার পর্যবেক্ষণের পরই এই লাশ পাঠানো হবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত রিপোর্টের জন্য। তো আমি যদি একটু বলি যে গফরগাঁওয়ের ময়মনসিংহের যে আজকে 6ষ্ঠ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদের, এই আজকের আগে যে 5ম দফায় যে নির্বাচন 5 দফায় নির্বাচন হয়েছে, কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন ঘটনা, সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা হয়েছে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেনি। শেষ ধাপের নির্বাচনে এসে এই গফরগাঁওয়ে শালটিয়ার পুকুরিয়ার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মূলত ইউপি সদস্য প্রার্থী মুশারফ হোসেন এবং আব্দুল করিম, এই 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখলের ঘটনাকে কেন্দ্র করে। আমরা যেটা জানতে পেরেছি যে সকালের পর থেকেই এই 2 মেম্বার প্রার্থী তারা এই পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তার করতে কেন্দ্র দখল করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের তৎপরতার কারণে 3 দফায় ব্যর্থ হওয়ার পর 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই সংঘর্ষে থামাতে র্যাব সংঘর্ষ থামাতে বিজিবি এবং পুলিশ গুলিবর্ষণ করে। আমরা জানতে পেরেছি যে পুলিশ সদস্যরা প্রায় 10 রাউন্ডের মতো গুলি বর্ষণ করেছে এবং বিজিবি সদস্যরা প্রায় অর্ধশতাধিক রাউন্ড গুলি বর্ষণ করেছে এবং এই সময় আসলে আহত হয়েছে 3 জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 20-30 জন আহত হন। আহতদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর শাহজাহান নামে এক ব্যক্তি মারা যায়। পুলিশ সদস্যরা বলেছেন যে শাহজাহান মারা গিয়েছে, তার শরীরে আসলে কোনো আঘাতের চিহ্ন পায়নি। তারা ধারণা করছেন যে এই উত্তেজনায় তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তো এখন কিছুক্ষণের মধ্যেই এই লাশ পাঠানো হবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তাফসির এবং হারুন, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, 6ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনার খবর জানাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার তাফসির বাবু এবং সহকর্মী হারুনুর রশিদ যোগ দিয়েছিলেন গফরগাঁও থেকে ময়মনসিংহের। তিনি জানাচ্ছিলেন নির্বাচনী সহিংসতায় সেখানে একজন নিহত হয়েছেন সেই খবর। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে 6ষ্ঠ ও শেষ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। শেষ পর্বে মোট 698টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটের শেষ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ পর্বে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভাগের ১৩টি উপজেলার ৮৮টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু করেন নির্বাচনী কর্মকর্তারা। উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের উল্লাপাড়া, কাজীপুর, চৌহালি ও শাহজাদপুর উপজেলার 18টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। ১৬৯টি ভোট কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। দিনাজপুরে শুধুমাত্র বিরল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলার 5টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার সংখ্যাও। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গাইবান্ধার 23টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার সকাল 8টা থেকে কুড়িগ্রামে শেষ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। প্রচন্ড গরমের মধ্যেও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে টাঙ্গাইলের 3টি উপজেলার 24টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার সংখ্যা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। এছাড়া যশোর, নরসিংদী, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ সহ দেশের 45টি জেলার 698টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। তামিদা মৌটুসী, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত। হবিগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরো 2 জনের মৃত্যু। সামাজিক অস্থিরতার কারণেই নির্বাচনে সহিংসতা ঘটছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। হানিফ জানান, দলের কেন্দ্রীয় সম্মেলনে 50 জন বিদেশি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। এবারে যদি লক্ষ্য করে দেখা যায় যে এবারও আমাদের যে সামাজিক যে বিভিন্ন অস্থিরতা আছে, সেই অস্থিরতার কারণে এই ধরনের অনেক জায়গায় ঘটনা ঘটেছে। এই সামাজিক অস্থিরতা দূর করার জন্য সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে, সকল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। সকলে মিলেই সামাজিক অস্থিরতা দূর করতে পারলেই তাহলে আমার ভবিষ্যতে আর কখনো কোনো নির্বাচন বা কোনো বিষয়ে আর এই ধরনের সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটবে না বলে আমি বিশ্বাস করি। নির্বাচন পদ্ধতির পরিবর্তন না হলে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। দুপুরে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে এ বিষয়টি অবহিত করেন। ইউপি নির্বাচনে সহিংসতা ও অনিয়ম রোধে নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করে প্রতিনিধি দলটি। দলীয়ভাবে যে নির্বাচন হয়েছে, যে সহিংসতা, সেই সহিংসতা অভিযোগটা আমরা তুলে ধরেছি নির্বাচন কমিশনের কাছে। আমরা বলেছি আপনি প্রতিবারই একই কথা বলছেন, এখন আমাদের এটাই শেষ। আমরা যেটা মনে করছি, আপনাদের সরকারের আন্ডারে আমাদের কোনো নির্বাচন আর আমরা করতে পারবো না যদি না নির্বাচনের পদ্ধতির কোনো পরিবর্তন না হয়। ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। একটি টিভি চ্যানেলের প্রচারণার উপরে ভিত্তি করেও আমরা 2টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছি। নির্বাচনে কয়েকটি জায়গায় সংঘর্ষ ও হতাহতের এ পর্যন্ত পাওয়া খবরে 3 জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে এ পর্যন্ত 36টি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনের শুরু থেকেই ভোটের আগের রাতে কেন্দ্র দখল করে দুষ্কৃতকারী কর্তৃক ব্যালটে সিল মারা বন্ধ করার জন্য কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। আপনারা জানেন, নির্বাচন কমিশনের কঠোর নির্দেশ ও কার্যকরী পদক্ষেপের কারণে এই অপসংস্কৃতি সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়েছে। পঞ্চম ধাপে একটিমাত্র কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার ঘটনা ঘটলেও ষষ্ঠ পর্যায়ে কোথাও
এই ঘটনা ঘটেনি। আপনারা জানেন, ভোটের আগের রাতে সিল মারার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি বড় চ্যালেঞ্জ ছিল ব্যাপক সংখ্যক ব্যালট পেপার মুদ্রণ ও নির্বাচনী এলাকায় যথাসময়ে সেগুলি পাঠানো। এত অল্প সময় চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদের জন্য প্রায় 20 কোটি ব্যালট পেপার মুদ্রণ করতে হয়েছে। বিশেষ করে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক থাকায় স্বল্প সময়ে নির্ভুলভাবে মুদ্রণ করা ছিল বিশেষ চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে। নির্বাচন কমিশনের জন্য আরেকটি চ্যালেঞ্জ ছিল শেষ মুহূর্তে বিভিন্ন কারণে কোর্টের আদেশে নির্বাচন অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা, কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার। এতে করে একদিকে যেমন অনেক ব্যালট পেপার নষ্ট হয়েছে, আবার একেবারে শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার কারণে ব্যালট পেপার মুদ্রণ এবং পাঠানো ছিল কষ্টসাধ্য। সারা রাত ধরে মুদ্রণের কাজ করতে হয়েছে। এছাড়া মাননীয় আদালতের নির্দেশে শেষ মুহূর্তে প্রার্থী তালিকা সংশোধনও করতে হয়েছে এবং প্রতীক বরাদ্দ ও ব্যালট পেপার মুদ্রণ করতে হয়েছে। এছাড়াও রাস্তায় দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়ার কারণেও ব্যালট পেপার নষ্ট হয়েছে এবং পুনরায় মুদ্রণ করতে হয়েছে। প্রত্যেক প্রার্থী যাতে নির্বাচনী প্রচারণার সমান সুযোগ পায় এবং প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারেন এবং কোথাও যেন নির্বাচনী সহিংসতা না হয়, সে লক্ষ্য নিয়েই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছে এবং এ বিষয়ে কোথাও কোনো শিথিলতা বরদাস্ত করা হয়নি। প্রথম পর্যায়ের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশন মাঠ পর্যায়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সভা করে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন সময় তাদের অধিকতর প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। তৃতীয় দফা নির্বাচনের পূর্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে দ্বিতীয়বার আরেকটি সভা করা হয়। নির্বাচন কমিশন ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য প্রতিটি পর্যায়ে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে। কেন্দ্র দখল করতে আসা সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। শত শত নিরীহ শান্তিপ্রিয় ভোটার এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের জানমালের নিরাপত্তা ও সরকারি মালামাল রক্ষার্থে রাষ্ট্রীয় কাজে বাধাদানকারী এসব সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করাই ছিল কমিশনের নির্দেশ। আপনারা অবগত আছেন, যখন যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং যারাই অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, ওসি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বদলি, প্রত্যাহার, বরখাস্ত করা হয়েছে। এছাড়া কয়েকজন মাননীয় সংসদ সদস্যদের বিরুদ্ধেও থানায় মামলা করা হয়েছে। কয়েকজনকে নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে। কোথাও কোনো বেআইনি কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। এ যাবৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে নির্বাচন পূর্ব অনিয়ম ও আচরণবিধি ভঙ্গের অপরাধে এ পর্যন্ত পাওয়া খবরে 500 জনকে 12,85,900,000 টাকার জরিমানা করা হয়েছে এবং 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনারা জানেন, আচরণবিধি ভঙ্গ সহ নির্বাচনী অপরাধের বিচারের জন্য পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
দর্শক, ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হন। সকাল 7:30টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দড়িকান্দি এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী মালবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় পথচারী তানিয়া আক্তার ও তার ভাই সানি হোসেন। এ ঘটনায় তার মা হেনা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ভোরে ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। এ ঘটনায় আহত 20 জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বাংলা সময় আরো থাকছে। সিলেটে বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের কাছ থেকে 150 রাউন্ড গুলি জব্দ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় চলছিল ধারণা গোয়েন্দা পুলিশের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ ভিসা ক্যাম্প চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। 4 জুন থেকে আগামী 16 জুন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ই টোকেন ছাড়া এ ভ্রমণ ভিসার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তারা। ভিসা ক্যাম্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে ভিসা নিতে আসা বাংলাদেশি নাগরিকরা। শনিবার সকাল 8টা থেকে ভিসা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কেউ লাইনে দাঁড়িয়েছেন ভোরবেলায়, আবার কেউ বা মধ্যরাতে। সকালে রাজধানীর বারিধারার ভারতীয় দূতাবাসে এই ভিসা ক্যাম্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ভিসা ক্যাম্পের কার্যক্রম চলবে। অনলাইনে ফর্ম পূরণ করে কোনো নির্ধারিত তারিখ ছাড়াই ভিসা ক্যাম্প চলাকালীন সময়ে ভারতীয় ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাংলাদেশি নাগরিকরা। এই জাতির প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি এই একসাথে চলা গত 45-40 বছর ধরে এখানে আমরা মনে করি শুধুমাত্র ভিসা কেন, যে কোনো ধরনের সমস্যারই সমাধান এই 2 রাষ্ট্র একসাথে বসে করতে পারে। ভিসা দ্যাট পিপল ফ্রম বাংলাদেশ গেট ফর ইন্ডিয়া, বাংলাদেশি নাগরিকের জন্য ভারতের ভিসা পাওয়ার সুযোগ অন্য যে কোনো দেশের চেয়ে সহজ করতে কাজ করছে আমরা। এই ভিসা ক্যাম্প কার্যক্রম সেই প্রক্রিয়ারই একটি অংশ। অপেক্ষার পর প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত 600 টাকা দিয়ে ভিসা ফর্ম জমা দিতে পেরে খুশি ভারতে ভ্রমণ প্রত্যাশী অনেক বাংলাদেশি নাগরিক। ভিসা ফর্ম জমা নেওয়ার পরবর্তী 4 কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের ভেতরে ভিসার মেয়াদ থাকতে পারে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। আমি অসুস্থ, আমাকে এত হেল্প করেছে, আমি খুবই প্লিজড। এখনো পর্যন্ত বাংলাদেশের ইন্ডিয়া ভিসা নিতে গেলে তার চেয়ে অনেক সহজ। অনেক প্রতীক্ষার পর আর কি জমা দিয়ে পর এই রিসিটটা পেলাম। ভারতের ভ্রমণ ভিসা পাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস ও পাসপোর্টের ভেতরে কমপক্ষে 2টি পৃষ্ঠা খালি থাকতে হবে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রকে নিরাপদ করতে বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বিএনপি চুপ করে থাকার নীতি থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়ামে একটি বেসরকারি কলেজের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী। গণতন্ত্রকে নিরাপদ করতে হলে বিএনপিকে তার সন্ত্রাসবাদী জামাত ইসলামকে পরিহার করা, আগুন সন্ত্রাসীদের পরিহার করা এবং আগুন যুদ্ধ এবং জঙ্গি সন্ত্রাস আর কোনোদিন চালাবে না, সেই ব্যাপারে জাতির কাছে অঙ্গীকার করার মধ্য দিয়ে রাজনীতিতে একটা শৃঙ্খলা আর সুবাতাস অর্জন করতে সাহায্য করবে। কিন্তু সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের কাছ থেকে 150 রাউন্ড গুলি জব্দ করেছে শুল্ক বিভাগ। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার জানান, সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে অবতরণ করেন ব্রিটিশ নাগরিক আব্দুস সবুর। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে শক্তিশালী গুলিগুলো জব্দ করা হয়। এ সময় আটক করা হয় তাকে। জব্দকৃত কার্তুজগুলো বিয়ানীবাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতা ঘটনার জন্য আনা হতে পারে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। তবে আটককৃত সবুরের দাবি, লাইসেন্সধারী বন্দুক দিয়ে পাখি মারার উদ্দেশ্যে গুলিগুলো এনেছিলেন তিনি। যাত্রীকে চ্যালেঞ্জ করে আমরা স্ক্যানিং করার পর ওনাকে বলি যে কি আছে, সন্দেহজনক ছিল। তো উনি বললো যে ওনার ব্যাগে চকলেট আছে। আসলে চকলেটটা আসলে কালো দেখা যায়। পরবর্তীতে আমরা ফার্দার চ্যালেঞ্জ করে আবার স্ক্যানিং করার পর আমাদের সন্দেহ আরও বাড়ে। পরবর্তীতে যখন সবার সামনে উন্মুক্ত করা হয়, উনি বললো যে জুতার প্যাকেট, জুতা আছে।
পরে খোলার পরে উনি যখন খুলে ফেলছি আমরা, তখন উনি স্বীকার করলো যে আসলে এখানে কার্তুজ আছে 150 রাউন্ড আর কি। তো এটা উনি বলতে চাচ্ছেন উনি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে আসছেন। পাহাড়ি ঢলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় মৌলভীবাজারে প্রায় 11 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ। গত রাতে ভারী বর্ষণের কারণে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের জানকিছড়ার উপরে রেলওয়ে ব্রিজটির নিচের মাটি সরে যায়। খবর পেয়ে রাতেই এ রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত ব্রিজ মেরামতের পর বন্ধ থাকার 11 ঘন্টা পর দুপুর 1টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত 4 এপ্রিল একই স্থানে ব্রিজটি দেবে যায়, পরে সাময়িক মেরামত করে ট্রেন চলাচল শুরু হয়। গাজীপুরের চন্দ্রায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় বেলা 12টার দিকে কারখানার দ্বিতীয় তলার কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। বৃহত্তর চট্টগ্রামে দরিদ্রতার পাশাপাশি নানা অনিয়ম এবং অসচেতনতার কারণে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মের হার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। প্রতিদিনই জন্মের সময় মারা যাচ্ছে এ ধরনের একাধিক শিশু। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে গত 7 বছরে এ ধরনের অন্তত 10,000 রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে খাদ্যনালী এবং কিডনি সংক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের তথ্য অনুযায়ী 2008 থেকে 2015 সাল পর্যন্ত 7 বছরে 10,000 শিশু রোগী ভর্তি হয়েছে, যাদের সবারই জন্মগত নানা ত্রুটি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি খাদ্যনালী ত্রুটি সংক্রান্ত রোগীর সংখ্যা 5,000। এছাড়া কিডনি এবং মূত্রনালী সংক্রান্ত রোগী 2,500-এর বেশি, আর রক্তনালী সংক্রান্ত রোগীর সংখ্যা 1,000-এর উপরে। 2008 সালে আমাদের জন্মগত ত্রুটি যা ছিল, 2015 সালে দেখা গেল যে তার চেয়ে অনেক বেশি। যত রোগী এখানে আসছে তার অলমোস্ট 50% কিন্তু জন্মগত ত্রুটি নিয়ে চিকিৎসার জন্য আসছে। একে তো সদ্য জন্ম নেওয়া শিশু, তার উপর জন্মগত ত্রুটি। এসব স্পর্শকাতর রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় নানা সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের। কিডনিতে প্রবলেম অথবা মূত্রনালী এগুলোতে প্রবলেম এই ধরনের আসে। জন্মের পরেই কোনো একটা ক্যান্সারে আক্রান্ত এই ধরনের বাচ্চাও আমাদের এখানে আসে। এদের মধ্যে যেগুলো আমরা দেখি যে সার্জারি করার পর আউটকাম ভালো আসবে না, ওদেরকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে কন্টিনিউ চিকিৎসা চালানোর চেষ্টা করি। এই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে দারিদ্রতার পাশাপাশি রয়েছে সচেতনতার অভাব। জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বাড়ার এগুলো অন্যতম কারণ বলে মনে করেন চিকিৎসকরা। বেশিরভাগ অংশ দেখা যাচ্ছে যেগুলো গ্রাম থেকে আসে তারা দরিদ্র সীমার নিচে বাস করে, সেই জন্য তাদের মধ্যে অপুষ্টিগত সমস্যা বেশি। তো অপুষ্টির কারণে এই জন্মগত সমস্যাটা বাড়ছে, অর্থাৎ তাদের ঠিকমতো চিকিৎসা করতে পারে না। আরেকটা হচ্ছে রক্ত সম্পর্ক বিবাহ। রক্ত সম্পর্ক বিবাহ হলে যে সমস্যা হয় সেটা জানে না, সচেতন না। চিকিৎসকরা বলছেন মাতৃত্বকালীন সময় চিকিৎসকদের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকা, নিয়মিত গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি রক্ত সম্পর্কে বিবাহ প্রতিরোধের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ায় সিসিটিভি ক্যামেরা বসিয়েও রোধ করা যাচ্ছে না অপরাধমূলক কর্মকাণ্ড। ভিডিও ফুটেজ থাকলেও যথাযথ পদক্ষেপ না নেয়ায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, ভিডিও ফুটেজ নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে সাধারণ ডায়েরিতেই সীমাবদ্ধ থাকছে পুলিশ। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। সম্প্রতি শহরে মেরিনা রোডের গোল্ডেন মার্কেটের আল হাসান জুয়েলার্সে চুরি হয় প্রায় 30 ভরি স্বর্ণালংকার। এর পরপরই আরও 2টি সোনার দোকান, রেলগেট এলাকা এবং থানার ভিতর থেকে চুরি হয় কয়েকটি মোটরসাইকেল। চুরি যাওয়া সবকটির ভিডিও ফুটেজ থানায় জমা থাকলেও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি অপরাধীদের। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশ এই বিষয়গুলির তেমন গুরুত্ব দিচ্ছে না। পুলিশ প্রশাসন এই দায়িত্বটা বিষয়ে অবহেলা করতেছে, বিষয়টা হাতে নিচ্ছে না। না নেওয়ার ক্ষেত্রে আমরা আরো বেশি ঝামেলা আমাদের পড়ে যাচ্ছি। ফুটেজ দিয়ে দেওয়ার পরে মামলা করতে চাই, বলে যে এটা মামলা করা যাবে না, এটা সাধারণ একটা ডায়েরি করা লাগে। ওর থেকে জিনিস মনে করেন আউট করলো, আউট করলো সিসি ক্যামেরা হয়তো উঠলে আমরা তো ওদের শনাক্ত করতে পারবো না। নতুন কোনো টেকনোলজি, নতুন কোনো লোকজন দিয়ে আর কি, তো সেক্ষেত্রে হয়তো এদেরকে ধরার কোনো ব্যবস্থা করা যেতে পারে।
পুলিশের সক্ষমতা ও আইটি নেটওয়ার্কিং এখনো তেমন উন্নত না হয় এ সুফল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন আইটি বিশেষজ্ঞরা। আমাদের দেশে যে আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা অ্যাকচুয়ালি এই ডিভাইসগুলো সম্পর্কে অতটা বেশি ভালো দক্ষতা সম্পন্ন বা জ্ঞান সম্পন্ন নয়। সেক্ষেত্রে হচ্ছে কি, যখন সমাজে কোনো একটা অকারেন্স হচ্ছে বা পার্সোনালি কেউ কোনো ভিক্টিমাইজ হচ্ছে, দেন আইন প্রয়োগকারী সংস্থার কাছে গেলে তারা তাকে সেভাবে সাপোর্ট দিচ্ছে না বা দিতে পারছে না। এনআইটির সাথে সিসি ক্যামেরায় অপরাধীদের ম্যাচ করার কাজটি পুলিশ করছে, আর থানায় মামলা না হওয়ার বিষয়টি তিনি দেখবেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা। আমরা এই ডিটেকশনের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমরা নিয়ে কাজ করতেছি। ধর্তব্য অপরাধ হবে, মামলা হবে। এখানে নামের জন্য পুলিশ মামলা নেবে না এটা মনে হয় সত্য না। যদি এরকম ঘটনা ঘটে থাকে আমি সেটা দেখে ব্যবস্থা নেব। গত 6 মাসে বগুড়া শহরে ছোট বড় চুরির ঘটনা ঘটেছে 50টির অধিক। এর মধ্যে সিসি ক্যামেরায় অপরাধীদের ফুটেজ মিলেছে 6টিতে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতা। ময়মনসিংহ, নোয়াখালী ও ফেনীতে নিহত 3, ব্যালট বাক্স ছিনতাই। সারা দেশে আহত অর্ধশতাধিক। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা বিএনপির। নির্বাচনী সহিংসতার জন্য সামাজিক অস্থিরতাই দায়ী বলছে আওয়ামী লীগ। সিসি ক্যামেরা স্থাপন করেও বগুড়ায় রোধ করা যাচ্ছে না অপরাধ। ফুটেজ থাকা সত্ত্বেও সাধারণ ডায়েরি নিয়েই দায়ী সারছে পুলিশ, অভিযোগ ভুক্তভোগীদের। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার। প্রতিরোধে গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতের তাগিদ, সচেতনতা বাড়ানোর পরামর্শ। এবং ভারতীয় হাইকমিশনের আয়োজনে 12 দিনব্যাপী ঈদ ভিসা মেলা শুরু। ঢাকা ছাড়াও বিনা টোকেনে ভিসা পাবেন খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাংলাদেশি নাগরিকরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।